জঙ্গিবাদের মদতদাতা উস্কানি দাতাদেরও বিচার করা হবে। যুক্তরাষ্ট্রে প্রবাসীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসে বাংলাদেশি হত্যার নিন্দা। 4 বছরেও রামু বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ লুটপাটের ঘটনার বিচার শেষ হয়নি। হুমকির কারণে সাক্ষী না দেওয়ার অভিযোগ, সত্যতা স্বীকার সরকারি কৌঁসুলির। খাদ্যাভ্যাস সহ নানা কারণে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হৃদরোগীর সংখ্যা। ঝুঁকিতে অন্তত 20% মানুষ। প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহনকারীদের ধর্মঘটে ভয়াবহ জট। জেটিতে জাহাজ ভেড়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। আমদানি রপ্তানিতে স্থবিরতা। এবং বারবার পদক্ষেপ নিয়েও হকার মুক্ত করা যাচ্ছে না রাজধানীর ফুটপাত। মোটা অঙ্কের চাঁদা দিয়ে ব্যবসা করে যাচ্ছেন হকাররা। ব্যবস্থা নেয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। যারা নির্বাচনের নামে মানুষ হত্যা করছে তারাই সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের মূল হোতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিদের সঙ্গে তাদের মদতদাতা ও উস্কানিদাতাদেরও বিচার করা হবে। প্রধানমন্ত্রীকে 70তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে এদিন রিজ কার্লটন হোটেলে সমবেত হন ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে। প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, 81 সালে দেশে ফেরার পর এই প্রথম কিছুটা অবকাশ পেয়েছেন তিনি। দলের দুর্দিনে ভূমিকা রাখায় এ সময় প্রবাসীদের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে জঙ্গিবাদ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণ কিন্তু সচেতন, কোথাও কিছু হলে জনগণই আমাদের জানিয়ে দিচ্ছে। যাদেরকে খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছে, জিয়াউর রহমান মন্ত্রী বানিয়েছে, এদের হাতে আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তুলে দিয়েছিল। আজকে তারা যুদ্ধ অপরাধ হিসেবে তাদের বিচার হয়ে গেল। কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফের বৌদ্ধবিহার এবং বসতিতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের নারকীয় ঘটনার। কিন্তু কোনো মামলার বিচার কাজ এখনো শেষ হয়নি। অভিযোগ উঠেছে, হুমকির কারণে সাক্ষী দিচ্ছেন না অনেকেই। সরকারি কৌশলে ঘটনার সত্যতা স্বীকার করে জানালেন, নতুন করে তদন্ত করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2012 সালের 29 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ট্যাগকে কেন্দ্র করে রামুতে সংগঠিত হয় ভয়াবহ ঘটনা। পুড়িয়ে দেয়া হয় বৌদ্ধ ধর্মের 12টি বিহার ও শতাধিক বসতবাড়ি। একইভাবে উখিয়া ও টেকনাফে আরও 7টি বৌদ্ধ বিহারে হামলার ঘটনা ঘটে। ঘটনার 1 বছরের মধ্যে সরকারি উদ্যোগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনর্নির্মিত করা হয় নতুন কারুকাজে বিহার ও বসতিগুলো। কিন্তু ঘটনার 4 বছর পর মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে সবার মধ্যে রয়েছে চরম অসন্তুষ্টি। আমরা মামলা কার্যক্রম নিয়ে কোনো সন্তুষ্ট নই, এখনো পর্যন্ত আমরা কোনো বিচারে পাইনি। যারা অপরাধী ছিল তারা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, এর কোনো বিচার হচ্ছে না। আমরা সুষ্ঠু বিচারটা চাই, আসল অপরাধীর বিচার চাই। স্থানীয় ধর্মীয় গুরু জানালেন, ঘটনায় জড়িতরা আইনের আওতায় না আসায় সাক্ষীরা সাক্ষ্য দিতে নিরাপদ মনে করছেন না। যাদের সাক্ষী দেওয়ার কথা ওরা অনেকটা নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের চেনা দেখা সেরকম অনেকে কিন্তু এখনো আইনের আওতায় যায়নি। তবে সরকারি কৌশলী জানালেন, হুমকির কারণে কিছু সাক্ষী সাক্ষ্য দিতে ভয় পাচ্ছে, তাই নতুন করে তদন্ত করা হচ্ছে। অনেক সাক্ষীরা সঠিকভাবে সাক্ষী দিচ্ছে না এবং তারা আসামিদেরকে বই পাচ্ছে, জামাত শিবিরের লোকজনদেরকে এরা বই পাচ্ছে, যার কারণে মামলাগুলো আমরা আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য দিয়েছি। বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনায় কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফে দায়ের করা 18টি মামলায় মোট 15,000 আসামি দেখানো হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। খাদ্যাভ্যাসে পরিবর্তন, মদ্যপান, ধূমপান ও শারীরিক পরিশ্রম কমিয়ে দেওয়া সহ নানা কারণে দেশে বাড়ছে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা। ব্যয়বহুল হওয়ায় ও সব জায়গায় এ রোগের চিকিৎসা সুবিধা না থাকায় মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে যায়। সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, দেশে শতকরা কমপক্ষে 20% মানুষ হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন। পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সচেতনতা বাড়িয়ে রোগটি প্রতিরোধের পরামর্শ দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান খবির।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার রোগী আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে। এছাড়াও সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজের হৃদরোগ ইউনিটে চিকিৎসা নেন অনেক রোগী। হার্ট পরীক্ষা করছি 2005 সালে আমি সেটি দিয়েছি। তার আগে যখন সিগারেট পান করতাম তখন হার্টে ব্যথা করতো। আমার বাবা হার্ট স্ট্রোক করছে, প্রথমে সোনারমুড়ি গেছে, ওইখান থেকে মাঝদি গেছি, মাঝদি থেকে ঢাকা পাঠাবে। চিকিৎসকরা জানান তেল চর্বিজাত ও সংরক্ষণ করা খাবার গ্রহণ করছেন অনেকেই। গ্রাম শহর সব জায়গার জীবনযাত্রাই খেলাধুলা সহ কায়িক পরিশ্রমের পরিমাণও কমছে। এসব ছাড়াও ধূমপান এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলেও প্রকোপ বাড়ছে এ রোগের। শতকরা প্রায় 20 থেকে 25 জনের হাই ব্লাড প্রেশার আছে। জন্মগতভাবে যে হৃদরোগগুলো হয় সেগুলো সাধারণত বাচ্চাদের হয়। হৃদরোগের কারণ ভিন্ন এবং বয়সের ভিন্নতায় ভিন্ন কারণ হয়ে থাকে। গবেষকরা জানান গত কয়েক বছরে বাতজ্বরজনিত হৃদরোগে মৃত্যুর হার কমলেও অন্যান্য কারণে হৃদরোগীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবে, যাদের অনেকে হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেন। বাংলাদেশে মৃত্যুর অন্যতম একটা কারণ হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। সুতরাং এটা এক পর্যায়ে বলা যায় মোটামুটি ভয়াবহ পর্যায়ে আছে। কর্তৃপক্ষ জানান রাজধানীর বিশেষায়িত হাসপাতালের উপর চাপ কমাতে জেলা হাসপাতালে নতুন ইউনিট চালু সহ উপজেলা হাসপাতালেও হৃদরোগের চিকিৎসক নিয়োগ নেওয়া হয়েছে আরো কিছু পদক্ষেপ। যেহেতু 414টা বেড রোগীদেরকে জামায়া ধরে রাখা যায় না আর কি, তারপরেও রাখি আমরা। কেবিন আছেন আমাদের, আমি একটা 1000 কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছি আর কি। এটা যদি আমরা একনাকে পাশ করাই ফেলতে পারি তাহলে আমার এই 15 তলা বিল্ডিং হইয়া সমস্ত কিছু আরো ওয়েল ইকুইপড পাবলিকে আরো বেনিফিট পাবে। ঢাকা মেডিকেল কলেজে সার্জারি ওপেন করতে বলছে, আমি তো এই বছর না পারলে তো আগামী বছর যদি আমরা পারবো আশা করি। আর মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ইলিশ সংরক্ষণে তীব্র বরফ সংকট ভোলার মনপুরায়, বিপাকে ব্যবসায়ীরা, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত ইলিশ শিকারীরা। এবং ময়মনসিংহের ত্রিশালে শিক্ষার্থীদের বিনামূল্যে দেয়া হচ্ছে গাছের চারা। সবুজ পরিবেশ গড়তে ব্যতিক্রমী এই উদ্যোগকে ঘিরে উৎসবের আমেজ। রাজধানীর কোনো কোনো ফুটপাত হকার মুক্ত করা গেলেও গুলিস্তান, নিউ মার্কেট, ফার্মগেট সহ বিভিন্ন স্থানে নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না। বিকল্প ব্যবস্থা হওয়ার আগে কোনো মতেই ফুটপাত ছাড়তে রাজি নয় এসব এলাকার হকাররা। অথচ ফুটপাত ছাড়িয়ে রাস্তায় দোকান বসানোর কারণে যানজট আরও বাড়ছে। তবে সিটি কর্পোরেশন বলছে পথচারী ও যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত থেকে সরতেই হবে হকারদের। তাফসির বাবুর রিপোর্টে বিস্তারিত। রাজধানীর গুলিস্তান থেকে হকারদের সরাতে বেশ কয়েকবারই চেষ্টা করেছে সিটি কর্পোরেশন। তবে কয়েকবারের উচ্ছেদ অভিযান, সংঘর্ষ, পুলিশের হুঙ্কার এসব কিছুর মধ্যেই বহাল তবিয়তে ফুটপাতের দখল ধরে রেখেছে হকাররা। গুলিস্তানের মতো একই অবস্থা রাজধানীর নিউ মার্কেট এলাকাতেও, যেখানে ফুটপাত দখলের কারণে রাস্তা ছোট হয়ে যানজট নিত্যদিনের ব্যাপার। পায়ে হাঁটা মানুষের জন্যই তৈরি করা হয়েছে এসব ফুটপাত, কিন্তু ফুটপাতগুলো দখল করে হকারদের এসব দোকানের কারণে পায়ে হাঁটাই যেন দায় সাধারণ মানুষের। তবে মাঝখানে ফুটপাত থেকে হকারদের এসব দোকান উচ্ছেদে উদ্যোগ নেওয়া হলেও উচ্ছেদের পরপরই আবারও তা ফিরে আসে আগের চেহারায়। তবে নাগরিক দুর্ভোগ ঘটলেও বিকল্প না থাকায় ফুটপাত ছাড়তে ইচ্ছুক নয় হকাররা। এখন আমরা অনেক টাকা ব্যবসা জানা খাটাইছি, না দিতে আমাদের সমস্যা। এখানে সরকারদের বলতে হবে যে আমাকে অন্য কোনো ব্যবস্থা করার জন্য, নাহলে আমরা খাবো কিভাবে। এর মধ্যে রাজধানীর নতুন নতুন এলাকায় ফুটপাত দখল করে পসরা সাজিয়ে বসছেন ভাসমান দোকানিরা। আর সুযোগ বুঝে তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা আদায় করে নিচ্ছে একটি চক্র। মাসে 600 টাকা, ঠিক আছে, আর যারা দোকান পাড়ায় দেয় ওগুলো দিতে হয় 200 করে। মাসে 600 যেটা ওইটা কারণে ওইটা হইতেছে ওটা কারালো, এটা কইতে পারি না। প্রতিদিন 500 করে দিতে হয়। টাকাগুলো এখানে নেতা আছে, ওরা নেয়। যে কোনো জায়গায় দাঁড়ালে একটু এই খরচটা লাগেই, 100-150 টাকা একজনের দেওয়া লাগেই। তবে হকারদের রুটি রুজির ব্যাপারটি বিবেচনার আশ্বাস দিয়ে সিটি কর্পোরেশন বলছে শেষ পর্যন্ত রাস্তা থেকে সরতেই হবে হকারদের। যারা পথচারী তাদেরও একটা চলাচলের সুবিধা থাকে। আবার হকারদের জন্য আমরা চেষ্টা করছি, তাদের একটা পরিসংখ্যান আমরা ইতিমধ্যে নিচ্ছি, তাদের ছবি, ভোটার আইডি কার্ড, যাতে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া যায়। হকার সমিতিগুলোর হিসেবে রাজধানীতে হকারের সংখ্যা প্রায় 2.5 লাখ। এর মধ্যে ফুটপাতে বসেন 1.5 লাখ আর রাস্তায় দোকানদারি করেন 25,000 হকার। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কন্টেইনার জটের পাশাপাশি প্রাইম মুভার ধর্মঘটের কবলে পড়ে আমদানি রপ্তানি বাণিজ্যে বিপর্যয় নেমে এসেছে। বন্দর যেমন কোনো কন্টেইনার ডেলিভারি দিতে পারছে না, তেমনি রপ্তানিযোগ্য কন্টেইনারও গ্রহণ করতে পারছে না। এই অবস্থায় ধারণ ক্ষমতার বেশি কন্টেইনার জমে গেছে বন্দরে। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি, কন্টেইনার পরিবহন বন্ধ থাকায় গত 2 দিনে তৈরি পোশাক খাতের ক্ষতি হয়েছে 200 কোটি টাকা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
শত চেষ্টা করেও গত 4 মাস ধরে কন্টেইনার জট থেকে মুক্তি পাচ্ছে না দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম। একের পর এক জটিলতা ভর করছে বন্দরের উপর। 7 দিনের টানা ঈদের বন্দর পর এবার কন্টেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার ধর্মঘটের কারণে বন্দরে কন্টেইনার জট মারাত্মক আকার ধারণ করেছে। 36,000 ধারণ ক্ষমতার এই বন্দরে সবশেষ তথ্য অনুযায়ী কন্টেইনার রয়েছে প্রায় 38,000। গত কয়েকদিনে প্রাইম মুভারের এই যে ধর্মঘট চলছে, যার ফলে আমাদের ইম্পোর্ট কন্টেইনারের সংখ্যা বন্দরের ভিতরে ক্রমান্বয়ে দিনে দিনে বাড়ছে। খালি কন্টেইনারটাও আমাদের যেটি অফ ডকে চলে যাওয়ার কথা সেটিও এখানে থেকে যাচ্ছে। তার মানে পুরো কন্টেইনারের নামানো উঠানো দুটি প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হবে এবং এর ফলে যারা আমদানিকারক তারাও ক্ষতিগ্রস্ত হবে। ধর্মঘটের কারণে গত দুদিনে 1237টি কন্টেইনার রেখে বন্দর ত্যাগ করে 6টি জাহাজ। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি এতে অন্তত 200 কোটি টাকা ক্ষতি হয়েছে। এক্সপোর্টের স্বার্থে যেটা আমরা চিন্তা করি সবসময় ফরেন কারেন্সি আর্ন করবো, ন্যাশনাল ইকোনমিতে এটার উপরে একটা এফেক্ট করবে। তাই আমার মনে হয় এটা ইমিডিয়েট এই জিনিসটা যদি সলভ না করে বসে আমরা অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তবে ধর্মঘট অব্যাহত থাকলে আগামী একদিনের মধ্যে বন্দরের জেটিতে জাহাজ বেড়া বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা শিপিং এজেন্টদের। বন্দরে যদি এই পরিস্থিতি চলতে থাকে কোনো কন্টেইনার নামানো যাবে না, তাহলে আমাদের জাহাজগুলো দাঁড়িয়ে থাকবে এবং কন্টেইনার নামাতে পারবে না এবং আমাদেরকে দৈনিক 10 থেকে 15,000 ড্যামেজ গুনতে হবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেইনারবাহী 47টি জাহাজ অবস্থান করছে। এছাড়া বিভিন্ন প্রাইভেট আইসিডি মুখী 3,750টি আমদানি পণ্যবাহী কন্টেইনার বন্দরের ইয়ার্ডে এবং রপ্তানি পণ্যবাহী 5,720টি কন্টেইনার আইসিডিতে পড়ে আছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে। অনূর্ধ্ব 18 হকির সেমিফাইনালে চাইনিজ তাইপের বিপক্ষে দুপুরে মাঠে নামবে বাংলাদেশ। আক্রমণাত্মক খেলে ফাইনাল নিশ্চিত করার প্রত্যয়। মাছের উচ্ছিষ্ট হতে পারে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রায়ের একটি উৎস। বাংলাদেশের চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশন বলছে, মাছের আঁশ, চিংড়ির খোসা সহ প্রতিদিন মাছ থেকে পাওয়া বর্জ্যের বাৎসরিক বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা, যা দেশের পুরো মৎস্য খাত থেকে অর্জিত আয়ের সমান। কেবল জনসচেতনতা ও সরকারের নীতিগত সহায়তা পেলেই মাছ বর্জ্য থেকেই আসতে পারে রফতানি আয়ের একটি বড় অংশ। বিস্তারিত শুভ খানের রিপোর্টে। গেল অর্থবছরে দেশে প্রায় 35 লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে, যা থেকে আঁশ ও বায়ুথলি সহ অপ্রয়োজনীয় অংশের বর্জ্যের পরিমাণ প্রায় 10 থেকে 12 লাখ মেট্রিক টন। বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশন বলছে, মৎস্য বর্জ্যের ব্যাপক চাহিদা রয়েছে ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে, কিন্তু এ নিয়ে প্রচারণা ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাব রয়েছে। এতে করে মূল্যবান এ বর্জ্য ভাগাড়েই থেকে যাচ্ছে। 12-13 লক্ষ টন মাছ আমরা অপচয় করছি, ফেলে দিচ্ছি। চিংড়ি এবং মাছ এক্সপোর্ট করে বাংলাদেশে আয় হচ্ছে 4,000-4,500 কোটি টাকা। তার সমপরিমাণ আমরা খালি বর্জ্য থেকেই আমরা আয় করতে পারব। যে বর্জ্য ফেলছি সেটা যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2010-11 অর্থ বছরে আনুষ্ঠানিকভাবে এসব অপ্রচলিত পণ্য রপ্তানি শুরু হয়। 2013-14 অর্থ বছরে এ খাত থেকে $20,46,000 আয় হলেও পরবর্তী অর্থ বছর থেকে রপ্তানি আয় কমতে থাকে। গেল অর্থ বছরে এখান থেকে রপ্তানি আয় কমে দাঁড়ায় $5,55,000 মার্কিন ডলার। রপ্তানি কমার পেছনে ব্যাংক ঋণের উচ্চ সুদহার এবং সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ার অভিযোগ করলেন রপ্তানিকারকেরা। ব্যবসার মধ্যে সরকার ভর্তুকি দিতেছে, 15% মাছে, সবজিতে, বিভিন্ন জিনিসে দিতেছে। আমাদের এটা তো নাই। ব্যাংক ঋণ যদি কম সুদে পাই, সারা দেশে পর্যাপ্তভাবে আমাদের মাল এটা সংগ্রহ করা যাবে। তবে অপ্রচলিত এসব পণ্যের সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। প্রাইভেট সেক্টর যদি এগিয়ে আসে, সরকারি প্রণোদনাগুলো যদি সেখানে থাকে, শুল্কের বিষয়গুলো সেখানে যদি বিবেচনায় থাকে, আপনার ইম্পোর্টের যে আইটেমগুলো হবে সেগুলো যদি আমি ইম্পোর্ট শুল্ক আমি মওকুফ করে দিই, তার ইন্ডাস্ট্রির জন্য আমি ট্যাক্স হলিডে করে দিই, তাহলে কিন্তু সে একটা ইন্ডাস্ট্রি দাঁড় করাতে পারবে। এটার জন্য আমরা ইতিবাচকভাবে এটা আমরা দেখার চিন্তা ভাবনা করছি। শুধু আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চান মাছের আঁশ ও চিংড়ির খোসা সহ অপ্রচলিত পণ্য রপ্তানিকারকেরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় প্রতিদিন 1 থেকে 1.5 মেট্রিক টন ইলিশ ধরা পড়ছে। তবে মাছ সংরক্ষণে পর্যাপ্ত বরফ না থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বাধ্য হয়ে 3-4 গুণ বেশি দামে খুলনা, সাতক্ষীরা সহ দূর দূরান্ত থেকে বরফ সংগ্রহ করছেন তারা। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন ইলিশ শিকারীরা, আর ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি খরচ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
হঠাৎ করেই প্রত্যাশার চেয়ে অনেক বেশি ইলিশ ধরা পড়ছে ভোলার নদ নদীগুলোতে। শুধু মনপুরা উপজেলায় প্রতিদিন প্রায় 2 কোটি টাকার ইলিশ বেচাকেনা হচ্ছে। এই বিপুল পরিমাণ ইলিশ মোকামে পাঠানো ও সংরক্ষণের জন্য প্রতিদিন প্রায় 3000 ক্যান বরফের প্রয়োজন। কিন্তু উপজেলা সদরের একমাত্র বরফ কলে 300 থেকে 400 ক্যান বরফ উৎপাদন হচ্ছে। ফলে ব্যবসায়ীদের বাকি বরফের চাহিদা পূরণে দূর দূরান্ত থেকে 200 টাকার ক্যান কিনতে হচ্ছে 1000 টাকায়। এতে বরফের অভাবে হাজিরহাট ও রামনেওয়াজ ঘাটে পরপর 2 দিন ইলিশ নষ্ট হয়ে গেছে। আমরা তো সিজনে অনেক সময় 200-300 টাকা বরফ কিনি, এবারও আমরা 1000-1200 টাকা দিয়েও কিনতে হয় অনেক সময়, তারপরে পাচ্ছি না আমরা। বরফের জন্য আমাদের প্রচুর মাছ, এবার আমরা এই গাড়ি আমাদের প্রচুর মাছ পড়ছে গেছে, অনেক পার্টিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বরফের অভাবে মাছ বিক্রি করতে না, ঢাকা মাছ পাঠাইছি, মাছ আমাদের পচে গেছে সম্পূর্ণ মাছ। মনপুরার একমাত্র বরফকল কর্তৃপক্ষ সংকটের কথা স্বীকার করে জানায়, সামর্থ্য থাকা সত্ত্বেও বিদ্যুতের অভাবে বরফ পর্যাপ্ত উৎপাদন করতে পারছে না। গরম মৌসুমে অনেকই চাহিদা আছে, কিন্তু আমি তা পূরণ করতে পারি না বিদ্যুতের অভাবে, যেহেতু আমি বিদ্যুৎ পাইনি। বরফ সংকট সমাধানে মৎস্য বিভাগের কিছু করণীয় নেই জানিয়ে জেলার এ কর্মকর্তা লোকসান এড়াতে লবণ দিয়ে ইলিশ সংরক্ষণের পরামর্শ দেন। নোনা ইলিশ তৈরি করতে পারে, এটা থেকে তারা উত্তরণের জন্য। তবে এ ব্যাপারে মৎস্য অধিদপ্তর থেকে আসলে সরাসরি এরকম কোনো, আমরা হয়তো টেকনিক্যাল পরামর্শ দিতে পারি। মনপুরা থেকে প্রতিদিন প্রায় 13 লাখ ইলিশ ঢাকা, বরিশাল সহ দেশের বিভিন্ন মোকামে পাঠানো হচ্ছে। শুধু বরফের জন্য অতিরিক্ত খরচ হচ্ছে প্রায় 20 লাখ টাকা। সময় সংবাদ, ভোলা। পরিবেশ রক্ষায় সবুজ ত্রিশাল গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীকে বিনামূল্যে দেয়া হচ্ছে গাছের চারা। চারা বিতরণের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৃষ্টি হয় উৎসবের আমেজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের পাশাপাশি উপজেলার প্রত্যেক ইউনিয়নে সরকারি জায়গায় সর্বসাধারণের জন্য একটি করে ফলের বাগান করা হচ্ছে। হোসেন আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। গত 1 মাস ধরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। চারা বিতরণের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৃষ্টি হয় এক উৎসবের আমেজ। বিনামূল্যে গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমি একটি গাছের চারা পেয়েছি, আরো আমি বাজার থেকে অনেকগুলো গাছ কিনে আরো লাগাবার চেষ্টা করবো, পরিবেশকে আরো সুন্দর রাখার চেষ্টা করবো। খুব ভালো লাগছে, এটা আমাদের বাড়ির কাছে নিয়ে ভালো করে রোপণ করে খুব যত্ন করে রাখবো। আমি এটা কাঁঠাল গাছের চারা পেয়েছি, এটা আমি বাড়িতে নিয়ে লাগাবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের পাশাপাশি উপজেলার প্রত্যেক ইউনিয়নে সরকারি প্রতিটি জায়গায় সর্বসাধারণের জন্য একটি করে ফলের বাগান করা হচ্ছে। এখানে প্রায় 8000-এর মতো চারা বিতরণ করা হয়েছে। এছাড়া আমাদের এই প্রোগ্রামটি এর পরবর্তীতেও চলতে থাকবে এবং আমাদের উদ্দেশ্য আরো লক্ষ্য রয়েছে যে আমরা প্রত্যেক ইউনিয়ন পরিষদে একটি করে ফলজ বাগান করে দিব। 10 বছর পর এই সারা ত্রিশালে দেখা যাবে যে সবুজের একটা সমারোহ ঘটবে। সেই লক্ষ্যে পরিষদ থেকে আমরা যত ধরনের সহযোগিতা তাদেরকে দিতে হয়, সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। সবুজ ত্রিশাল কর্মসূচির মাধ্যমে ত্রিশাল উপজেলার 210টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,10,000 শিক্ষার্থীকে বিনামূল্যে গাছের চারা দেওয়া হবে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বরিশালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ হয়েছে। নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে জেলা পূজা উদযাপন কমিটি। অবশ্য পুলিশ ও র্যাব জানিয়েছে, উৎসব উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাহমুদুর নবীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশাল বিভাগে পূজার সকল প্রস্তুতি প্রায় শেষ। ইতোমধ্যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। পূজা মণ্ডপগুলো আকর্ষণীয় করতে ব্যস্ত তারা। তবে সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসী ঘটনায় উদ্বিগ্ন অনেকেই। তাই পূজা নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতারা। আমরা বরিশালের সকল মানুষের সহযোগিতা কামনা করি। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে পূজা নির্বিঘ্নে করা যাবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা নিজেরাও 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এদিকে পূজার সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ ও র্যাব। আমরা পুলিশের সাথে আনসার
সংযুক্ত আনসার এবং র্যাব এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি আমরা সদা সচেতন আছি। দুর্গাপূজার আগে থেকে আমরা চেকপোস্ট এবং টহলের মাধ্যমে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করব, সকলে যেন নিশ্চিন্তে নির্বিঘ্নভাবে পূজা উদযাপন করতে পারে সেটি আমরা নিশ্চিত করব। এবার বরিশাল মহানগরে পূজার মণ্ডপের সংখ্যা 35টি ও জেলায় 570টি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। যশোরের দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন। গতকাল মধ্যরাতে সদর উপজেলার মথুরাপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, যশোর ঝিনাইদহ সড়কের মথুরাপুর ফিলিং স্টেশনের সামনে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করতে 5 রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করা হয়। পরে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে একটি 1 শুটার গান ও গুলি জব্দ করেছে পুলিশ। সিরাজগঞ্জে বাস চাপায় নিহত হয়েছেন সিএনজি অটোরিকশার 2 যাত্রী। এ ঘটনায় আহত অন্তত 3 জন। গতরাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। হাইওয়ে পুলিশ জানায়, রাতে উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসছিল একটি যাত্রীবাহী বাস। এটি মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার 2 যাত্রী নিহত ও 3 জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দেশের বাইরের খবর। প্রেসিডেন্ট বারাক ওবামার ভেটো উপেক্ষা করে মার্কিন কংগ্রেসে পাশ হয়েছে 9/11 বিল জাস্টা। এখন থেকে যুক্তরাষ্ট্রে কোনো দেশের নাগরিক সন্ত্রাসী হামলা চালালে সে দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে মার্কিনিরা। বুধবার বিলটি পাশের পক্ষে সিনেটে 97টি ভোট পড়ে আর বিপক্ষে পড়ে মাত্র 1টি। হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠ 348 থেকে 77 ভোটে বিলটি পাশ হয়। বিলটি আইনে পরিণত হওয়ায় টুইন টাওয়ার হামলায় নিহতদের স্বজনদের সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার পথ খুলে গেল। যদিও বারাক ওবামা বলছেন, বিলটি পাশ করে মার্কিন আইন প্রণেতারা একটি বড় ভুল করেছেন। বিল পাশের পর এর নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ তুলে নেয়ার হুমকি দিয়েছে সৌদি আরব। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির খবর। ভারত ওমানের মতো শক্ত প্রতিপক্ষদের হারিয়ে ইতোমধ্যে নিজেদের ক্ষমতার প্রমাণ দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 18 হকি দল। তাই সেমিফাইনালে নিজেদের ফেভারিট মেনেই চাইনিজ তাইপের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশের যুবারা। আর তাইপের বিপক্ষে আক্রমণাত্মক খেলে ফাইনাল নিশ্চিত করতে প্রস্তুত বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুপুর 12:30টায়। ভারত ওমানের মতো শক্তিশালী দুই দলকে হারিয়ে এখন নির্ভার সময় কাটানোর কথা বাংলাদেশের যুবাদের, কিন্তু তা না করে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে অনূর্ধ্ব 18 দলের খেলোয়াড়রা। কারণ সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচে চাইনিজ তাইপেকে 9-0-তে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের যুবাদের। তবে সেই প্রস্তুতি ম্যাচের কথা মাথায় রাখছে না অনূর্ধ্ব 18 দলের খেলোয়াড়রা। যাই হোক, এটা সেমিফাইনাল, সুতরাং সেমিফাইনাল হিসেবে আমরা এটাকে যেভাবে নেওয়া দরকার সিরিয়াসলি নিচ্ছি। আর আমাদের ম্যাচ প্ল্যানিংটা এরকম হবে যে চাইনিজ তাইপের সাথে প্রথমত আমরা আমাদের ফেসটা থাকবে অ্যাটাকিং ফেস। আসলে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি গোল এসেছে পেনাল্টি কর্নার থেকে, তাই প্রতিপক্ষ অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকার কথা। আর তাইপের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রতিটি ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেছে বাংলাদেশের যুবারা। শুধু পেনাল্টি কর্নারের উপর ভরসা রাখছে না কাউসার আলীর শিষ্যরা, বিকল্প পন্থাটাও রপ্ত করেছে ভালোভাবে। কারণ আমরা অনেকদিন যাবত প্র্যাকটিস করছি পেনাল্টি কর্নার উপর স্পেশালিস্ট আসার ফলে অবশ্যই ভালো মারেও। আর আমাদের ফিল্ড গোলের ভূমিকাও থাকা দরকার, কারণ পেনাল্টি কর্নার যদি আমাদের না হয় তাহলে ফিল্ড গোলই আমাদের করতে হবে। সেমিফাইনাল ম্যাচ ওরা সেমিফাইনালের মতোই খেলবে, তো আমাদের ওরকম করে খেলতে হবে যে ওদের কোনো ছাড় দেওয়া যাবে না এরকম। উল্টো চিত্র চাইনিজ তাইপের শিবিরে। স্বাগতিকদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ, অথচ ম্যাচের আগের দিন কিনা অনুশীলনী করতে নামেনি চাইনিজ তাইপে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। উয়েফা ইউরোপা লিগে পৃথক ম্যাচে মাঠে নামবে ইউরোপের 2 জায়ান্ট। ম্যানচেস্টারে বিখ্যাত ওল্ড ট্রাফোর্ডে ইউক্রেনের ক্লাব জোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার রাত 1:05 শুরু হবে ম্যাচটি। এর আগে রাত 11টায় স্পার্তা প্রাগের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিলান। চেক রিপাবলিকের রাজধানী প্রাগের জেনারেলি অ্যারেনায় মাঠে নামবে 2 দল।
8 দিনের মাথায় 3 হার, হোসে মরিনহোর মাথায় দুশ্চিন্তার পাহাড়। সেই ভার খানিকটা হলেও কমেছে বর্তমান ইপিএল চ্যাম্পিয়ন লিস্টারের বিপক্ষে 4-1 গোলের জয়ে। ইনজুরি কিংবা গোল খরার চেয়ে বেশি ভাবাচ্ছিল 105 মিলিয়ন ইউরো দিয়ে কেনা পগবার ফর্ম। সেই পগবা যেন খোলস ছেড়ে বেরিয়েছেন, ফিরেছেন স্বরূপে। গোল করা, গোল করানো ও মাঠের আধিপত্য বাদ রাখেননি কোনো কিছুই। ইউক্রেনে ডায়নামো কিয়েভ ও শাখতার ডোনেস্কের পর তৃতীয় ক্লাব হিসেবে জরিয়ার মুখোমুখি হবে রেড ডেভিলরা। ইউরোপিয়ান কোনো আসরে শেষ 11 ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে হারেনি স্বাগতিকরা। তবে গ্রুপ পর্বের বৈতরণী পার করার লড়াইয়ে এগিয়ে থাকতে হলে এই ম্যাচে জেতাটা খুবই জরুরি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। প্রথম ম্যাচে ফেইনুর্ডের বিপক্ষে হেরে যাওয়াতে ব্যাকফুটে মরিনহোর দল। ম্যানচেস্টারের ইতিহাস বলে ইউরোপিয়ান টুর্নামেন্টে টানা প্রথম 2 ম্যাচ হারেনি ইংল্যান্ডের এই সফলতম ক্লাব। 2010 সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল ইন্টার মিলান। ইউভেন্টাসের একাধিপত্যে এখন মিলানের 2 বিখ্যাত ক্লাব যেন অনেকটাই কোণঠাসা, তবুও লড়ে যাচ্ছে ঐতিহ্য রক্ষার দায়ে। ইউরোপা লিগে তাদের পরবর্তী প্রতিপক্ষ স্পার্তা প্রাগ। চেক প্রজাতন্ত্রের রাজধানীতেই লড়বে 2 দল। প্রাগ সাউদাম্পটনের বিপক্ষে হেরে কিছুটা পিছিয়ে, আর ঘরের মাঠে হ্যাপোয়েল বিয়ারশেভার বিপক্ষে হেরে ব্যাকফুটে মিলানো। রায়হান মাসুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জঙ্গিবাদের মদতদাতা উস্কানি দাতাদেরও বিচার করা হবে। যুক্তরাষ্ট্রে প্রবাসীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসী বাংলাদেশি হত্যার নিন্দা। 4 বছরেও রামু বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ লুটপাটের ঘটনার বিচার শেষ হয়নি। হুমকির কারণে সাক্ষী না দেওয়ার অভিযোগ। সত্যতা স্বীকার সরকারি কৌঁসুলির। খাদ্যাভ্যাস সহ নানা কারণে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হৃদরোগীর সংখ্যা। ঝুঁকিতে অন্তত 20% মানুষ। প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহনকারীদের ধর্মঘটে ভয়াবহ জট। জেটিতে জাহাজ ভেড়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। আমদানি রপ্তানিতে স্থবিরতা। এবং বারবার পদক্ষেপ নিয়েও হকার মুক্ত করা যাচ্ছে না রাজধানীর ফুটপাত। মোটা অঙ্কের চাঁদা দিয়ে ব্যবসা করে যাচ্ছেন হকাররা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবি ও সিটিসেল নম্বর থেকে, এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16240 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16240 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।